ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বাহিনীটি দাবি করেছে এই হামলা ঘিরে নেতানিয়াহুর পরিণতি কি হয়েছে তা অনিশ্চয়তায় ঘেরা। এদিকে কুয়েতের আকাশ সীমায় ইরানি ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত হয়েছে অন্তত 3টি আমেরিকান যুদ্ধবিমান। মার্কিন ইসরায়েলি হামলার দাঁত ভাঙা জবাবে ইরান অব্যাহত রেখেছে পাল্টা হামলা। ইসরায়েলি বিভিন্ন শহর ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় থেমে থেমে বেজে উঠছে বিপদ সংকেতের সাইরেন। সাইদুর রহমান আবের রিপোর্ট। মার্কিন ও ইসরায়েল যৌথ বাহিনী কর্তৃক ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনির হত্যার জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে ইরান। নেতানিয়াহুর কার্যালয় ও বিমান বাহিনীর প্রধানের কার্যালয়ে হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইআরজিসি। ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেম শহরে আঘাত হেনেছে ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল। এতে নিহত হয়েছে 9 জন। ইসরায়েলে পরিচালিত ইরানি হামলায় এখন পর্যন্ত 777 জন ইসরায়েলিকে দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলে রকেট হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর জেরে লেবাননে ইসরায়েলি হামলায় 31 জন নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভূমধ্য সাগরীয় অঞ্চলের দেশ সাইপ্রাসের আক্রোতিরিতে অবস্থিত ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। সোমবার সকালের দিকে ঘাঁটিটির রানওয়েতে একটি বিস্ফোরকবাহী ড্রোন আছড়ে পড়েছে। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে দেশ জুড়ে মার্কিন ইসরায়েলি চলমান হামলায় কমপক্ষে 555 জন নিহত হয়েছেন। এছাড়াও মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় কমপক্ষে 131টি ইরানি কাউন্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের এক বাংলাদেশি শ্রমিক নিহত ও 2 জন আহত হয়েছেন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশির নাম মোহাম্মদ তারেক। তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপ ইয়ার্ডে ডিউটিকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটে। সংযুক্ত আরব আমিরাতের একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলায় ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ নিহত হন। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এ বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। এদিকে ইরানি হামলার জেরে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো কর্তৃপক্ষ তাদের রাস তানুরা শোধনাগার বন্ধ করে দিয়েছে। কুয়েতে মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেম লক্ষ্য করে আজ সোমবার হামলা চালানোর কথা বলেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে ভারত মহাসাগরে চলাচলকারী নৌযানে হামলা করার কথাও জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের চলমান উদ্ভূত পরিস্থিতির মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন সোমবার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন। তাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। তারা প্রবাসীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান যে সংঘাত, তাতে বাংলাদেশের 2 জন নাগরিক নিহত হয়েছেন এবং 7 জন আহত হয়েছেন। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারা সকলে আমাদের নাগরিক যারা এ সমস্ত দেশে আছেন তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার ব্যাপারে তাদের পূর্ণ আশ্বাস দিয়েছেন। সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে তেল শোধন কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের সন্দ্বীপের মোহাম্মদ তারেক নামে একজন নিহত হয়েছেন।
দর্শক, এই মুহূর্তে বাহরাইন থেকে এই বিষয়ে আরো তথ্য জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঘটনা ঘটেছে। প্রথম রাতেই মুহুর্মুহুর মিসাইল আক্রমণ, প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা বিস্ফোরণ ও সাইরেনের শব্দে রাত কাটিয়েছেন দেশটির নাগরিক ও প্রবাসীরা। গত রাতে হামলার তুলনামূলক কম থাকলেও আজ ভোর থেকে আবারও আক্রমণের মাত্রা বেড়েছে। এদিকে আজকের হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়গো মসজিদ বাড়ির মোহাম্মদ তারেক বাহরাইনে নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আহত আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি প্রেক্ষাপটে 28 ফেব্রুয়ারি 2026 তারিখে মানামাস্ত বাহরাইন দূতাবাস এক জরুরি সতর্কবার্তা জারি করেছে। প্রবাসীদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস পাসপোর্ট বা সিপিআর কার্ড, প্রয়োজনীয় নগদ অর্থ, জরুরি ঔষধ ও শুকনো খাবার হাতের কাছে রাখার নির্দেশনা দিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি ও শারজার এয়ারফিল্ড বন্ধ থাকার এর প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উপর। শাহ আমানত বিমানবন্দর থেকে 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে ইরানের ওপর হামলার জেরে শাহজালাল বিমানবন্দরে এ পর্যন্ত 74টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সহকর্মী শাহজালাল জুয়েলের তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে বড় ধরনের প্রভাব পড়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নিরাপত্তাজনিত শঙ্কায় শনিবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী মোট 74টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমানগামী বেশিরভাগ ফ্লাইট স্থগিত রাখতে হয়। এতে হাজার হাজার প্রবাসী কর্মী ও ভ্রমণ প্রত্যাশী যাত্রী পড়েন চরম ভোগান্তিতে। টিকিট রি-ইস্যু, ফ্লাইট পুনর্নির্ধারণ আর আবাসন সংকটে অনেকে দিশেহারা হয়ে পড়েন। আমাদের টিকিট ছিল আমিরাত এয়ারলাইন্সে। পরবর্তীতে যখন জানলাম যে আমিরাত এয়ারলাইন্সে যাওয়া খুব কঠিন ব্যাপার, আরো সময় সাপেক্ষ ব্যাপার, এরপর পরবর্তীতে আমরা আবার এই ইউএস বাংলার টিকিট নিয়েছি। শনিবার ও রোববার টার্মিনাল জুড়ে ছিল দীর্ঘ সারি আর উৎকণ্ঠা। কেউ জরুরি কাজে বিদেশগামী, কেউ বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। আকস্মিক এই সিদ্ধান্তে তাদের সব পরিকল্পনাই ভেস্তে যায়। দাম্মাম যাচ্ছি সৌদি আরব, আর ফ্লাইট হচ্ছে আপনার 2টা 30 মিনিটে, এখনো ক্যান্সেল হয় নাই, তো আশা করি চলে যেতে পারবো, আর ক্যান্সেল হলে বাড়ি চলে যেতে হবে। তবে সোমবার সকাল থেকে পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। আকাশসীমা আংশিক উন্মুক্ত হওয়ায় কিছুটা ফ্লাইট পুনরায় চালু হয়েছে এবং নির্ধারিত ফ্লাইটগুলো তুলনামূলক স্বাভাবিকভাবে চলাচল করছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি ও শারজার এয়ারফিল্ড বন্ধ থাকায় শাহ আমানত বিমানবন্দর থেকে 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি মধ্যপ্রাচ্যগামী ডিপার্চার ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের 1টি ডিপার্চার এবং 1টি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার অ্যারাবিয়ার 1টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট সকাল 8:15টায় অবতরণ করে যাত্রী নিয়ে 9:30টায় মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। গত 28 ফেব্রুয়ারি থেকে চলমান পরিস্থিতিতে এ পর্যন্ত 25টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের 1টি ডিপার্চার এবং 1টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী 1টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। অর্থাৎ অদ্য সকালে মোট 5টি ফ্লাইট বাতিল হয়েছে এবং তার বাইরে মাস্কাট থেকে সালাম এয়ারের ফ্লাইট OV401 আজ সকাল 8:15 ঘটিকায় অত্র বিমানবন্দরে অবতরণ করেন এবং পুনরায় যাত্রী নিয়ে 9:30 ঘটিকায় অত্র বিমানবন্দর থেকে OV402 ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশ্যে রওনা দেন। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজধানীতে পরিবহন খাতকে আরও যুগোপযোগী ও আধুনিকায়ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে শিক্ষা খাতকে সবচেয়ে প্রাধান্য দিয়ে মান উন্নয়ন করার উপর তাগিদ দিয়েছেন তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। ইউসুফ আলীর রিপোর্ট।
সকাল 9:15টায় সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে যান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। এরপর পর্যায়ক্রমে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। সাক্ষাৎ শেষে মন্ত্রীরা বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জমা দিতে হবে আমরা কোন গোলগুলো কতখানি বাস্তবায়নের টোটাল প্ল্যান এবং 6 মাসে তার ভিতরে কী দৃশ্যমান হতে পারে। তো এগুলোর ডিরেকশন আরও শক্তভাবে এবং সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেবার জন্য আজকের মিটিংটা ছিল। জুলাই যোদ্ধাদের কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন। তিনি জানতে চেয়েছেন এখন পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সরকার এবং আমরা আসার পরে এই সময়ের মধ্যে ইতিমধ্যেই আমরা বাছাই করেছি কারা প্রকৃত আহত, তাদের গেজেট করা হয়েছে এবং ইতিমধ্যেই তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে। যারা ক, খ, গ 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, যারা গুরুতরভাবে আহত এই অনুসারে এই ক্যাটাগরিজ করা হয়েছে। তারা বলেন, 180 দিনের পাইলট প্রকল্পে দৃশ্যমান কিছু উন্নয়ন দেখাতে চায় সরকার। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1 লাখ, পরবর্তীতে এখন হয়ে গেছে 2.5 লাখ। তো বিরাট সংখ্যক এরা ভুয়া মুক্তিযোদ্ধা। এমনকি বিগত সরকারের সময় 16 জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হয়েছে এবং তাদের মুক্তিযোদ্ধা ভাতা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত। তারা এই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করছে। ইতিমধ্যে 300 ভুয়া মুক্তিযোদ্ধাকে তারা বাদ দিয়েছে এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে। কারণ ডিজেলে চলে, অনেক পলিউশন হয়, সেই হিসাবে ওনারও একটা আগ্রহ দেখলাম। উনিও চাচ্ছেন 180 দিনের মধ্যে ইলেকট্রিক বাস ভিত্তিক গণপরিবহন প্রথমেই বিশেষ করে মহিলাদের জন্য এইটা করার জন্য একটা আগ্রহ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন পরিচালিত হবে। আমরা তো বলেছি যে এই যে কথা বলার অধিকারের জন্য, স্বাধীনতার জন্যই তো আমরা জীবন দিতে পারে, কিন্তু আমাদের সংবিধান কি বলে, আমাদের প্রথা কি বলে, আমাদের ট্রেডিশন কি বলে, যে প্রথম অধিবেশনে সংসদের বৎসরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনও পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিএনপি প্রার্থীদের করা নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে আরও 4 আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। আসনগুলো হলো কুড়িগ্রাম 2, রংপুর 6 ও 4 এবং রাজশাহী 1। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে 11 মে। একই দিন শুনানি হবে রোববার বিএনপির পক্ষ থেকে করা রাজশাহী 4 ও পাবনা 4 আসনের মামলার। এদিকে জুলাই সনদ স্থগিত, গণভোট বাতিল চেয়ে হাইকোর্টের রিটের শুনানি শেষ। এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। এসএম আরিফের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে 4টি আসনে সোমবার হাইকোর্টে মামলা করেন বিএনপি প্রার্থীরা। আসনগুলো হলো কুড়িগ্রাম 2, রংপুর 6 ও 4 এবং রাজশাহী 1। এ বিষয়ে উক্ত আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দেন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। একই সাথে 11 মে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। যে সকল ভোটের ব্যালট পেপার এবং অন্যান্য বিষয়গুলো রিটেইন করতে হয় রিটার্নিং অফিসারকে, সেই সকল বিষয় ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছেন মাননীয় আদালত যে এগুলো আইন অনুসারে যথাযথ প্রক্রিয়ায় এগুলো হেফাজতে রাখতে হবে এবং যখন মাননীয় হাইকোর্ট ডিভিশন শুনানির যে কোনো পর্যায়ে যখন তলব দিবেন এগুলো যেন ইনট্যাক্ট অবস্থায় থাকে এবং ইনট্যাক্ট অবস্থায় যেন উপস্থাপন করা হয়। একই দিন শুনানি হবে রোববার বিএনপির পক্ষ থেকে করা রাজশাহী 4 ও পাবনা 4 আসনের মামলারও। এদিকে জুলাই সনদ স্থগিত ও গণভোট বাতিল চেয়ে হাইকোর্টের রিটের শুনানি শেষ হয়েছে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের দ্বৈত বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জামায়াতের পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে প্রশ্ন তোলা আত্মঘাতী সিদ্ধান্ত। এটি সম্পূর্ণরূপে আত্মঘাতী পদক্ষেপ। এখান থেকে যদি সরে না আসেন তাহলে জুলাই সনদ, জুলাই মাস আপ সার্চ
কিংবা পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এগুলো যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে গণভোট প্রশ্নবিদ্ধ হয়, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং একই সাথে আগামীর পার্লামেন্টও প্রশ্নবিদ্ধ হয়। এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। SM আরিফ, মাই টিভি, ঢাকা। বরগুনা 2 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ে এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। এছাড়া আরও 6 জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া হুইপরা হলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য জিকে গৌস, খুলনা 3 আসনের রফিকুল ইসলাম বকুল, শরীয়তপুর 3 আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর 2 আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর 4 আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন। ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক হবে। বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছেন। বর্ডারহাট বেশ কয়েকটা স্থলবন্দর বন্ধ রয়েছে। বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সামনে সেগুলো চালু হবে। তবে বৈঠকে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। Both India and Bangladesh are the largest economies in the region and they are very aspirational economies. So there is a lot that we can do by working together and by making our future cooperation based on our respective national priorities. আমরা যে বিষয়গুলি তুলে ধরেছি তিনি তার কর্তৃপক্ষকে জানাবেন। তিনিও আমাদের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, যেগুলি আমরা আমাদের মন্ত্রিসভায় আমাদের সহকর্মীদের সাথে আলাপ করব। যেমন বর্ডার হাট বন্ধ আছে বা অন্যান্য ল্যান্ড বর্ডারগুলি পর্যায়ক্রমে খুলে দেয়া, তারপরে নতুনভাবে ল্যান্ড বর্ডার একটা তারা অবকাঠামো তৈরি করেছেন সাবরুমে, সেটার বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তো আগামী দিনে কিভাবে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে তারা যে সমস্ত ক্ষেত্রে এগিয়ে গিয়েছে সেখান থেকে আমরাও সুবিধা নিতে পারি, তাদের প্রযুক্তির সাহায্য নিতে পারি, এই সমস্ত বিষয়ে সাধারণ আলাপ করি। তাকওয়া অর্জনই পবিত্র রমজান মাসের মূল লক্ষ্য। সমাজ এখনও সন্ত্রাস ও পাপ মুক্ত হতে পারেনি, কারণ মানুষের মাঝে ধর্মভীতি এখনও প্রতিষ্ঠিত হয়নি। ও কারণে সমাজে এখনও খুন, ধর্ষণ, হত্যা এ ধরনের ঘটনা ঘটছে। বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 12 ফেব্রুয়ারি হয়ে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট কারচুপি ও নানা অনিয়মের অভিযোগ আবারও তুলে তিনি বলেন, মনে অনেক কষ্ট নিয়ে দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। সম্প্রতি ইসরায়েল ও মার্কিন জোটের ইরানে হামলার তীব্র নিন্দা জানান তিনি। আমার দেশ ও বরকতের দেশ হতে পারে যদি তাকওয়া ভিত্তিক নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্র গঠন আমরা করতে পারি। ফলে ব্যক্তি জীবনের তাকওয়া, রাষ্ট্রীয় জীবনের তাকওয়া, সমাজ জীবনের তাকওয়াই হচ্ছে কোরআন নাজিলের মুখ্য উদ্দেশ্য। মাহে রমজানের সিয়াম সাধনায় সেই তাকওয়ার অন্তর্নিহিত শক্তিতে শক্তিমান হয়ে নফসের শক্তি প্রবৃত্তিকে দমন করে রুহানি শক্তি বাড়িয়ে আসুন সমাজকে পাপ মুক্ত করি। অনেক কষ্ট হলেও আমরা দেশের গণতন্ত্র, আমাদের মানবাধিকার, দীর্ঘ 17-18 বছরের দুঃশাসনের বেড়াজাল ছিন্ন করে যে নতুন স্বপ্ন আমরা দেখছি, কষ্ট হলেও আমরা বিরোধী দল হিসেবে যারা নির্বাচিত হয়েছে তারা সে ফলাফল কষ্টের সাথে আমরা মেনে নিয়ে আমরা একসাথে এই দেশকে গড়ার জন্য সামনে এগিয়ে চলার সিদ্ধান্ত গ্রহণ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের এবং সেই পরিবারের অনেক সম্মানিত ব্যক্তিদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে মুসলিমদের উপরে যুদ্ধের আগুন, যুদ্ধের দামামে বেজে ওঠার কারণে মুসলিম উম্মার অংশ হিসেবে বাংলাদেশের মুসলিমরা আমরাও দারুণভাবে ব্যথিত।
এবার অমর একুশে বইমেলা প্রসঙ্গ। দর্শক, অমর একুশে বইমেলায় রোজার মাসও বেশ জমজমাট। এই মুহূর্তে বইমেলায় আছেন সহকর্মী জাহিদ আহমেদ বাবু, যুক্ত হচ্ছে তার সাথে। বাবু, অমর একুশে বইমেলায় পাঠক ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। অমর একুশের বইমেলার আজ পঞ্চম দিন, আর এরই মধ্যে শুরু হয়েছে একুশের আজকে বই বেচা কিনা। আপনি জানেন যে আপনি জানেন যে অমর একুশের বইমেলার পঞ্চমতম আসর, আর এই আসরের লেখক, পাঠক আর প্রকাশকের সরব উপস্থিতিতে একুশের বইমেলা কিন্তু ফিরে পেয়েছে তার চিরচেনা রূপে। তাই প্রাণের এই মেলার আজকের চিত্র বলছে ধীরে ধীরে কিন্তু জমতে শুরু করেছে একুশের বইমেলার বই বেচা কিনা। বিকেলের দিকে আমি যখন বইমেলার প্রবেশ করি তখন কিন্তু খুব একটা ভিড় দেখা যায়নি, আর এখন সেই চিত্রটা কিন্তু সম্পূর্ণ উল্টো। এই মুহূর্তে মেলায় পাঠক দর্শনার্থীদের উপস্থিতিতে বলা যায় প্রাণের হিল্লোলে জেগে উঠেছে অমর একুশের বইমেলা। তবে আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই যে যদিও এবার কিন্তু মেলার সময়সীমা 10 দিন কমিয়ে আনা হয়েছে, তবুও মেলায় প্রতিদিন কিন্তু আসছে নতুন নতুন বই, আর সেই সাথেও কিন্তু প্রকাশ পাচ্ছে নবীন প্রবীণ লেখকের বই। তবে আমরা এই মুহূর্তে একজন বিক্রেতার কাছ থেকে জানতে চাইব যে মেলার সার্বিক পরিস্থিতি কি, এবং তারপরেও রোজার মাসে কেন মানে মানে মেলায় পাঠকরা আসছে। আজকের মেলা কি পাঠক না দর্শনার্থীদের, আপনি কি বলবেন? প্রাণের মেলা, বই মেলাটা বাঙালির ঐতিহ্যগত দিক হিসেবে এখন বিবেচিত হচ্ছে। এই মেলাটা শুরুটা একটু দেরিতে হলেও সময়ের সাথে তাল মিলিয়ে মানুষের বইয়ের প্রতি আগ্রহের বহিঃপ্রকাশটা পাওয়া যাচ্ছে। এবারের মেলায় যারা আসছে অন্যান্য বৎসরের তুলনায় হয়তো কিছু লোক সংখ্যা কম, কিন্তু পাঠকরা ঠিকই আসছে। সকাল থেকে কিছুটা লোকের প্রভাব কম থাকে, যেহেতু এবার রোজার মধ্যে মেলাটা পড়েছে। মানুষের ব্যক্তিগত ব্যস্ততার পরে অবসরটুকু খুঁজে নিয়ে সন্ধ্যায় তারা ঠিকই চলে আসছেন, এবং সারাদিনব্যাপী আমরা ক্রেতাদের পাচ্ছি। তো এটুকু বলতে পারি, মেলা দীর্ঘদিন ধরে যেভাবে চলে আসছিল সব ধরনের লোক আসছে, কিন্তু এবার হয়তো সব ধরনের চাইতে পাঠকদের পরিমাণ বেশি আছে, এবং সেখানে শিশু এবং বয়স্ক সকল ধরনের পাঠকদের আগমন আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানছিলেন, তবে এবার কিন্তু অন্য দিনের তুলনায় আজ কিন্তু মেলায় তরুণ পাঠকের আনাগোনা দেখা গেছে। আর এবারে কিন্তু মানে যে মেলায় দর্শনার্থীদের থেকে কিন্তু পাঠক সমাগম কিন্তু আসলে বেশি লক্ষ্য করা গেছে। তো অমর একুশের বইমেলা কিন্তু চলবে ঈদের আগ পর্যন্ত, অর্থাৎ চলতি মাসের 15 তারিখ পর্যন্ত। তো তবুও আজ মেলার 9টায় মধ্যে শেষ হবে, বন্ধ হবে মেলা। তারপরও মেলা ঘুরে কিন্তু এখনও পর্যন্ত বইপ্রেমীরা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। আর সমগ্র মেলা জুড়ে লক্ষ্য করা গেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু স্বতঃস্ফূর্ত অবস্থানে আছেন। তো এই ছিল অমর একুশের বইমেলার সর্বশেষ খবর। ধন্যবাদ বাবু আপনাকে। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ আহমেদ বাবু। অন্যায়ভাবে বাদ পড়লে নীতিমালার আওতায় সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। মন্ত্রী জানান, সচিবালয় গণমাধ্যম কর্মীদের প্রবেশে ডেটাবেস তৈরি করা হবে। ঈদের আগেই ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেবে সরকার। যে নীতিমালার ভিত্তিতে এগুলো করা দরকার, সারা দেশেই তো কোনো নীতিমালা চর্চা হয় নাই। আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত বিষয়ে এত বেশি প্রাতিষ্ঠানিকভাবে চলতে চাচ্ছেন যে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হচ্ছে যে আমাদের লোকজন কোনো বেনিফিট যাতে না নিতে পারে। ফলে অ্যাক্রিডিটেশনের পুরো ব্যাপারটাকেই আমরা নীতিমালাটাকে আরও অনেক বেশি প্রয়োগযোগ্য করব, এবং অবশ্যই এটা আপনাদের সঙ্গে কথাবার্তা বলেই করব, এবং যদি এরকম কোনো ব্যত্যয় ঘটে থাকে তাহলে সেখানে আমরা সংশোধন আনব। আর যদি কোথাও দেখা যায় যে অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গিয়েছে, তাকে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেওয়ার উদ্যোগ নেব। গাজীপুরের শ্রীপুরে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চোক্কার খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সকালে শ্রীপুরে পৌঁছালে গাজীপুর 3 আসনে সংবাদ সদস্য
আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা খালের বর্তমান অবস্থা, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। খালটির উন্নয়ন ও সংরক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান। পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি জানান, খালটি খননে ইতোমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ সহ বিশিষ্টজনেরা। এই ধরনের প্রস্তাব আপনার আসতে পারে। নির্বাচিত সরকারের কাজ হলো জনগণের পাশে থেকে এই উদ্যোগটুকু নেওয়া, সেটা আমরা করি।